খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিব হচ্ছে এই পুরো বাড়িটা আপনি নিজে বানাইছেন একা একাই? প্রথম দিনে পাড়ি দিয়েছিলাম 16.5 কিলোমিটার পাহাড়ি পথ, আর আজ অপেক্ষা করছে আরও চ্যালেঞ্জিং 14.5 কিলোমিটার পাহাড়ি পথ, খাড়া ঢাল আর খাল পথ। মিনিয়াংপাড়ার ভোর, পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে আমরা রওনা হলাম রুংরংয়ের পথে। প্রথম সামিট রুংরং, তারপর বিরামহীন চড়াই, আরও উঁচু, আরও দুর্গম। দ্বিতীয় সামিট ক্রিস্তং। চূড়ায় দাঁড়িয়ে যতটা শান্তি, পাহাড় থেকে নামতেই ততটাই কঠিন বাস্তবতা। থংখইপাড়া, তারপর সাকলামপাড়া পেরিয়ে রাতের আধারে চোয়াইং খাল ধরে কিছুটা হাঁটা। সারাদিনে মাত্র একবেলা খাবার, আর টানা 11 ঘন্টা পাহাড়ি পথ ট্রেক করে গভীর রাতে পৌঁছলাম পালংকিয়াং ঝর্ণায়। বন্ধুরা, চলুন তাহলে শুরু হোক দ্বিতীয় দিনের মতো বান্দরবনের গহীনের অভিযান। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। বান্দরবনের গহীনে মিনিয়নপাড়া থেকে দ্বিতীয় দিনের মতো স্বাগত জানাচ্ছি। এটা কিন্তু গয়াল গরু না, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠছে তারপরে বের হয়েছে। এর আগে যখন আসছিলাম তখন এই বাড়ি ঘরগুলো ছিল না, খালি এই পাশের এই বাড়িটা ছিল। ওই উপরের দিকে একটা ছিল, ওই মাথায় একটা ছিল, এই 3টা বাড়ি ছিল। এখন তো অনেকগুলো বাড়ি হয়েছে, এখন থাকার ব্যবস্থা হয়েছে। আমরা ওই সময় এসে টং ঘরে নিজেরা বিছানা টিছানা করার কোনো ব্যবস্থা ছিল না, যা ছিল তাই দিয়েছিলাম আর কি। একটু পাড়াটা ঘুরে ঘুরে দেখি, আপনাদের দেখাই একটু। পাড়াটা সুন্দর আছে, পাড়াটা মোটামুটি। মিনিয়াংপাড়া, প্রকৃতি আর উঁচু পাহাড় যেন নিজের রং তুলি দিয়ে ধীরে ধীরে এঁকে দিয়েছে এই ছোট্ট জনপদকে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই পাড়ায় মেঘ, পাহাড় আর নীরব প্রকৃতি একে অন্যের সাথে মিশে সৃষ্টি করেছে এক অপার্থিব সৌন্দর্য। এখানকার মুরং জনগোষ্ঠীর মানুষগুলো যেমন সরল, তেমনি তাদের আপ্যায়ন নির্ভেজাল আর হৃদয় ছোঁয়া। এটা কি টয়লেট? টয়লেট আর ব্রাশ। বাহ! তো টয়লেটটা করবেন কোন জায়গায়? টয়লেটে সিরিয়াল পেলে টয়লেট, আর নাহলে জঙ্গলে। ও, টয়লেট একটা, যদি আগের বার এসে কোনো টয়লেটই ছিল না, এক টয়লেট একটা। ওইখানে অনেক গাইড, আজকে যেহেতু অনেক টুরিস্ট আসছে, যদি টয়লেটের সিরিয়াল না পাওয়া যায় তাইলে ফাঁকা জায়গা, মানে নিচের দিকে একটু জঙ্গলের মতো আছে, ওইখানে টয়লেট করতে যাই। আর টয়লেট করার জন্য এমনি সময় ওয়েট টিস্যু ব্যবহার করি, আমার সাথেও অলরেডি। এই যে পানি এখান দিয়ে আসতেছে, এখান থেকে আবার পানি নিয়ে আরও সামনে যাচ্ছে। এই পাহাড়ের এরকম উঁচু জায়গাতে এই পানি ঝিরির থেকে কিন্তু পাইপ দিয়ে পানি এনে এখানে জমা হচ্ছে। পুরো পানি সারাদিন সারা রাত এরকম আসতে থাকে, এখানে পড়তে থাকে, আবার এখান থেকে ঝিরিতে চলে যায়। কি নাম আপনার? কি কিউট বেবি, দেখেন। এটা কি হাঁস নাকি মুরগি? হাঁস। ছোট করতে পারছে। ও কামড় দিচ্ছে নাকি? খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিব হচ্ছে এই পুরো বাড়িটা আপনি নিজে বানাইছেন একা একাই? ছেলে একটা মেয়ে, কয়টা বাচ্চা আপনার? 3টা। 2টা মেয়ে, একটা ছেলে। এই খন্ডই দাদা এই পুরো বাড়িটা সে একা বানাইছে। মন চাইছিল আরো কিছু সময় এখানে থেমে থাকতে, তাদের জীবনের সাথে মিশে যেতে, প্রকৃতিকে আরো কাছ থেকে অনুভব করতে, কিন্তু সময়ের স্বল্পতায় সেই ইচ্ছা অপূর্ণ রেখেই রওনা হতে হলো রুংরাংয়ের পথে। আজকে আমাদের যাত্রা রুংরং পাহাড় হয়ে ক্রিস্তং পাহাড় শেষ করে তারপরে যাব হচ্ছে আমরা পালংকিয়াং ঝর্ণায়। রাত্রে ওইখানেই থাকবো। পালংকিয়াং ঝর্ণা পর্যন্ত আজকের গন্তব্য। মাত্র ওঠা শুরু করলাম, এখনই যা মনে হচ্ছে, দেখা যাক, আল্লাহ ভরসা। এই নিচে হচ্ছে মিনিয়নপাড়া, আর মিনিয়নপাড়ার পিছনের নেচারটা তো দেখতেই পারতেছেন। রুংরং পাহাড় হচ্ছে 2772 ফিট,
মানে 845 মিটারের মতো। রুংরং নামটা আসলে হচ্ছে যেহেতু মিনিয়নপাড়ায় মুরংরায় থাকে, তো মুরং গোষ্ঠীর নামকরণ এটা। রুংরং মানে হচ্ছে ধনেশ পাখি, আপনারা অনেকেই চেনেন। ধনেশ পাখিটার নামকরণ মূলত রুংরং। রুংরঙে আশা করা হতো, মানে ধারণা করা হতো তাদের ভাষ্যমতে, ওই পাহাড়ে একসময় প্রচুর ধনেশ পাখি দেখা যেত, সেখান থেকে রুংরং। আবার কেউ কেউ বলে ধনেশের ঠোঁট অনেকটা বাঁকা, ওই বাঁকার থেকে পাহাড়টা এরকম একটু বাঁকা, এই কারণে ওইখান থেকে রুংরঙের নামটা। বন্ধুরা, মিনিয়ন পাড়ার থেকে আমরা যখন আসবো রুংরং সামিটের জন্য, প্রায় আধা ঘন্টা মতো হেঁটে আসার পরে এরকম একটা জায়গা পাবো আমরা। এই জায়গাটা অনেকটা ওয়াই জংশনের মতো। বিষয়টা হচ্ছে যেদিক থেকে আসলাম সেদিক থেকে সোজা যদি উপরের দিকে উঠে যায়, অর্থাৎ এই দিকটায় যদি উঠে যায়, এটা চলে গেছে হচ্ছে রুংরং মূল পাহাড়ে। এটা যাইতে আপনার সামিট করতে 10-15 মিনিট ম্যাক্সিমাম লাগবে। আর ঠিক আসার পরে এই যে নিচ দিয়ে ঠিক এইখান দিয়ে এই যে দিক দিয়ে রাস্তা নেমে গেছে, এইটা মূলত হচ্ছে আমরা ক্রিস্তংয়ে যাব। তো যারা রুংরং সামিট করে ক্রিস্তংয়ে যেতে চান, যদি এইভাবে হয়, তাইলে এখানে এসে কিছুটা রেস্ট নেয় সবাই। নেওয়ার পরে যেটা হয়, এই যে আমাদের এখানে কিছু ব্যাগ ট্যাগ রেখে দিচ্ছে এখানে, যেহেতু আমাদের আবার উপর থেকে ব্যাক করতে হবে, মোটামুটি খাড়া উঠতে হয় এটুকু, তো সেই জন্য আমরা এখানে ব্যাগ ট্যাগ রেখে তারপরে যাচ্ছি। এখানে রেখে যাওয়ার পরে ওইখান থেকে আবার ব্যাক করে যেহেতু এদিকে যাবো, ওই জন্য আর নিচ্ছি না। তো আমাদের গাইড ভাই মানিক ভাই এখানে রয়ে গেছে, উনি এইগুলো দেখবে। আমরা রুংরং সামিট করে তারপরে ফেরার পথে এগুলো নিয়ে তারপরে আবার নিচের দিকে যাব। চলুন ফার্স্ট আমাদের রুংরং সামিটটা করে ফেলি। আলহামদুলিল্লাহ, আমরা প্রচুর প্রতীক্ষার পর, প্রচুর শ্রমের পর পৌঁছে গেলাম রুংরঙের একদম মেইন পয়েন্টে চলে আসছি আমরা, সামিট পয়েন্টে। চমৎকার ভিউ। আমরা মনে করছিলাম শুধুমাত্র আজকে আমরাই প্রথম সামিট করতে আসলাম, কিন্তু আরেকটা গ্রুপ আসছে এর আগে। একটা দুঃখের বিষয় বলি, মানে আমরা প্রথমবার আসার পরে এখানে পুরো বন ছিল। এই যে ফাঁকা জায়গা, এগুলো কিন্তু কিচ্ছু ছিল না, পুরোটাই বন ছিল। তো সেই বন তো নাই। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা ওইবার যখন আসছিলাম, বাঁশঝাড় ছিল এখান দিয়ে কিছু। ওই বাঁশঝাড়ে আমরা যে পানির বোতলে পানি খাই, ওই বোতলগুলা ছোট ছোট করে কিছু চিরকুট লিখে ওই বোতলগুলায় মুখ আটকে তারপরে ঝোলাই যেত। এটার কারণ হচ্ছে মানে কারা আসছে, কবে আসছে, ইত্যাদি ইত্যাদি, তাদের যে মনোভাব, বক্তব্য, এগুলা ওখানে লিখে যেত। তো আমরা যখন আসছিলাম তখন ওইগুলা পড়ে পড়ে আবার ওইখানে রেখে দিয়েছিলাম। আমাদের নিজেরও কিছু লিখে গিয়েছিলাম, বাট এখন তো পুরো তো ফাঁকা বানাই ফেলছে, কিচ্ছু নাই। এই রুংরং পাহাড়টা কিন্তু বান্দরবন জেলার আলীকদম উপজেলায়, এবং এটা হচ্ছে চিম্বুক রেঞ্জের একটি পাহাড়। আপনারা কবে আসছেন? আমরা তো ভাই 25 তারিখ রাতে রওনা দিছি, 26 তারিখ সকালে। আপনারা কি ওই যে 21 মাইলের ওই দিক দিয়ে আসছেন? হ্যাঁ। 21 কিলো আর কি, 21 মাইল বলতেছি। ওই খামসং পাড়া দিয়ে টিয়ে তারপরে আসছেন? স্যামসাং ক্রিস্টান হয়ে এখান থেকে দেখা যায়। আমরা গতকালকে এই পাড়ায় নামছি, আবার উঠছি সকালে আর কি, এটা দেখার জন্য শুধুমাত্র। মেঘগুলা কিন্তু আমি দেখতে পাচ্ছি, মেঘগুলা এই যে নিচ দিয়ে দৌড়াই দৌড়াই চলে যাচ্ছে। স্যার, এই ফলটার নাম কি? এই যে লাল, আমরা কালকে যখন মিনিয়ন পাড়ায় আসছি, এই ফলটার নামটা আমি ভুলে গেছি। এটা ঢাকায়ও পাওয়া যায়। এখানে পাহাড় ভরে এই ফল আছে। এই ফল না ফুল, এটা যেহেতু ফলই, কারণ এটা খাই দেখলাম। তো এটা দেখলাম ওই মিনিয়ন পাড়ায় ওরা হচ্ছে তরকারি রান্না করে খাচ্ছে। এটা শুধুও খাওয়া যায়, এই যে এর খোসাটা, এর বিচি ভিতরে আছে, এটা না, কিন্তু আবার খোসাটা খাওয়া যায়। এখানে বসে আছি কেন জানেন? গন্ধ আছে একটা দারুণ, পাহাড়ের একটা গন্ধ আছে, আপনারা সবাই জানেন। মেঘ এসে আমার গায়ের সাথে মিশে চলে যাচ্ছে, এই ঠান্ডা হয়ে যাচ্ছি, আবার একটু পরে আবার রোদ উঠছে। সব মিলে না মানে এত ভালো লাগতেছে। এরকম প্রকৃতি ছেড়ে যাইতে মন চায় না, যদিও জানি এটা আবেগের বশবর্তী কথা, কারণ এখানে 1 দিন 2 দিন সর্বোচ্চ ভালো লাগতে পারে, কিন্তু
ওইটুকু সময়ের জন্য হলেও আসলে এই সময়টা নষ্ট করতে মন চায় না। এই যে যা দেখতেছেন সবই কিন্তু মরিচ, এটা চাষ করছে। আমরা পাড়ায় যে মরিচ খাইছি বা পাহাড়ে যে মরিচ খাই, এটা হচ্ছে সেই মরিচ। মরিচগুলায় অনেক ঝাল। গাছগুলা আমাদের মরিচের গাছের মতোই, কিন্তু কালারটা একটু লাইট, আর মরিচগুলো একটু ছোট হয়, কিন্তু ছোট জিনিসের ঝাল বেশি, এটা সেরকমই আর কি অনেকটা। এই দেখেন, এটাই কিন্তু ওরা শুকিয়ে তারপরে হচ্ছে এটাতে পানি রাখে। এটাও হালকা হয়ে গেছে, লাউ হালকা হয়ে গেছে মানে হচ্ছে এটাও শুকাচ্ছে আর কি। এই পাতাটা প্রথমে দেখে হুট করে আপনার কাছে ওই যে তাল পাতার মতো একটা মনে হবে, কিন্তু আমাদের গাইড যেটা বললো এই পাতাটা মূলত এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরের উপরে যে পাতাটা, অর্থাৎ ঘরের শেড হিসেবে, একটু আগে আরেকটা ঘর দেখে আসছি, ওই ঘরটার মধ্যে ইউজ করে। আর ওই যে কৃষকরা মাথাল ব্যবহার করে না, রোদ থেকে বৃষ্টি থেকে বাঁচার জন্য, মাথালের ভেতরে নাকি এই পাতাগুলো ব্যবহার করা হয়। আমি এই গাছ পাহাড়ে আমার আগে চোখে পড়ে না, হয়তো ছিল কিন্তু আমার চোখে পড়ে। আমিও প্রথম দেখলাম এবার, অনেকটা গোলপাতা স্টাইলের। পাতার মতো রাখছি, গোলপাতা যে কাজে ব্যবহার হয় এটা। কাজ একই, গাছ আলাদা, পাতার ধরন একটু আলাদা। এগুলো তো ওই যে তোরাকার বাড়িতে কাটে না, মনে হচ্ছে সাপ পেঁচায় আছে এরকমভাবে কাটা, অনেক বড়। এটা কিন্তু এই পাহাড়ের সম্পত্তি বলতে হচ্ছে এখানে বিভিন্ন গোষ্ঠী থাকে, তাদের এগুলোর বিভিন্ন জমি আছে, ওইগুলা তারা নিজেরা এটা কেটে তারপরে এটা নিয়ে যায়। চিন্তা করেন এখান থেকে এই পাহাড়ি অঞ্চলে এগুলো বয়ে নিয়ে যাওয়া কতটা কঠিন। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন কতটা উঁচু, এটা কিভাবে বোঝানো সম্ভব না। এই নিচু, এখান থেকে ওই যে পাহাড়ের উচ্চতা, ওইখান থেকে ওই পাহাড়টা পার হলে ওর ওই পাশে যে জায়গাটা, সেটা সাঙ্গু নদী। ওই রুটটা দিয়ে যাওয়া যায়, কিন্তু সেটার জন্য আবার অনেক ঘুরে টুরে তারপরে যাইতে হবে, যদিও আমাদের রুট ওইটা না। চমৎকার একটা ভিউ পয়েন্ট এটা। যত দূর চোখ যায়, দৃষ্টিতে যত দূর তাকানো যায়, খালি পাহাড় আর পাহাড়, এবং এইভাবে কার্ভ করা, মানে দুই সাইডে উঁচু পাহাড়, মাঝখান দিয়ে ছোট ছোট পাহাড়, খুব নিচেই একটা দুইটা বাড়ি ঘর দেখা যায়। ওই যে একটা পাড়া দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় জানি না, একটা পাড়া। দর্শক বন্ধুরা, জায়গাটা দেখেন একটু, ওয়াও বন্ধুরা, এরকম জায়গা দিয়ে হাঁটাটাও কিন্তু একটা মজার বিষয়। লিক করতেছে সানটা বিভিন্ন গাছের ফাঁকা দিয়ে, চমৎকার লাগতেছিল। গাছগুলা কি অনেক পুরাতন এবং অনেক বড় বড় গাছ। আমরা বিশেষ করে বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, বনের ভিতর দিয়ে, বাগান বলছি, বনের ভিতর দিয়ে যাচ্ছি। কি এটা গয়াল পাড়া? কোনটা আপনাদের? খ্যামসং পাড়া? গয়াল ভিতরে ঢুকে গেছে? তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি। কেন, ও কি গুতা দেয় নাকি? গুতা দেয়? কি সুন্দর বাতাস। এই কষ্টের ভিতরে এই বাতাসটুকুই দরকার ছিল। রোংরাং পিছনে ফেলে সামনে এখন ক্রিস্তং, আর প্রায় 1 ঘন্টার ট্রেক বাকি। পাহাড়ি পথ, কখনো উঁচুতে উঠছি, কখনো আবার নেমে যাচ্ছি গভীর ঢালে। শ্বাসে ক্লান্তি, কিন্তু চোখে নতুন দৃশ্যের অপেক্ষা। সব মিলিয়ে প্রায় 4 ঘন্টার এই যাত্রা শুধু পথ নয়, এক একটা মুহূর্তের গল্প। বন্ধুরা, অবশেষে আসলাম সেই ক্রিস্তং পাহাড়ে। এই সেই ক্রিস্তং পাহাড়, যেই জায়গাটা একেবারে অন্যরকম, মানে অন্যান্য পাহাড়ের যে চূড়া, সেই চূড়ার মতো না, ফাঁকা থাকে। চূড়া বলতে নরমালি বুঝি ওর উপর থেকে সব কিছু চারপাশ দিয়ে দেখা যাবে, কিন্তু এটা ঠিক তেমন না। এটা বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ কি মানে একেবারে পুরোটাই হচ্ছে বিভিন্ন বড় বড় গাছপালা দিয়ে ঘেরা। সামান্য একটু জায়গা আছে যেখানে বসে ভিউটা দেখা যায় এবং রেস্ট করা যায়, কিন্তু সামনের ভিউটা অসাধারণ একটা ভিউ। যদিও আমাদের এই সামনে কিছু গাছপালা আছে, এটার জন্য একটু কম দেখা যাচ্ছে, তারপরেও চরম জায়গাটা, চরম। ক্রিস্তং শব্দটা মূলত হচ্ছে দুইটা ভাগে হয়েছে।
একটা হচ্ছে কিরসা এবং তং। এই কিরসা মানে হচ্ছে ছোট পাখি, আর তং মানে হচ্ছে পাহাড়। তো এই ছোট পাখির আবার কিছু কাহিনী আছে, এখানে দুই রকম কথা আছে। কেউ বলে কিরসা মানে হচ্ছে ছোট পাখি, আর ক্রিস্তং মানেই বলে এখানে এক প্রকার ছোট পাখি ছিল যার নাম ক্রিস্তং। এই বিভিন্ন রকম মতামত আছে। বান্দরবনের আলীকদম উপজেলার চিম্বুক রেঞ্জ যেটা, সেই চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া বলা হয় হচ্ছে এই ক্রিস্তংকে। ক্রিস্তংয়ের উচ্চতা হচ্ছে 2989 ফুট বা 880 মিটার। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে হিসাব করলে 3000 ফুট। আমরা এখন 3000 ফুট উচ্চতায় আছি, এটুকু অন্তত বলতে পারি। এদিক দিয়ে দেখালে গাছপালা ছাড়া আর কিছু দেখার মতো নাই, বড় বড় গাছ। কিন্তু এই সাইডটা যদি দেখি, আজকে অনেকটা ফগি ওয়েদার, যার কারণে হচ্ছে খুব বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও রোদ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনি বলছেন পানির ক্রাইসিস, হ্যাঁ। আপনাকে আমি পানি দিব। অবশ্যই তুমি সত্য হচ্ছে এই যে পানির লেভেল দেখতেছেন, 2 লেভেল আছে। এই আবার যদি বলেন যে এই যে এভাবে না, বোতল সোজা ধরে এতটুকু পানি থাকতে হবে। আবার যদি বলেন এই যে দেখেন কত পানি, এরকম কিন্তু না। না না, বুঝছি ভাই, তবুও দাও ভাই, ঠিক আছে, আমি মাইনে নিচ্ছি। এটা পথের মতোই অনেকটা। এতক্ষণ বলছি ওঠা কঠিন, ওঠা কষ্ট, যেভাবে খাড়া নামতেছে মনে হচ্ছে নামা কষ্ট। দেখেন খালি কোন জায়গায় নেমে যাওয়া লাগতেছে। নামতে ভালোই লাগে, কিন্তু একটা পর্যায়ে যায় পায়ে বল পাওয়া যায় না। মানে আমাদের যাত্রা শুরু হয়েছিল আলীকদম থেকে, আমরা শেষও করবো আলীকদমে, কিন্তু অনেকগুলা রুট ভাগে ভাগে দেখতে পাচ্ছেন তো আমরা কীভাবে যাচ্ছি। পোকামাকড়ের অনেক ধরনের, অনেকে বলে যে এরকম থাকলে কী করবো। সেক্ষেত্রে আমরা যে সিজনটায় আসছি শীত, এই সিজনে নর্মালি পোকামাকড় তেমন নাই। পোকামাকড় থাকেও না খুব বেশি, থাকার ভিতরে এমনি সময় যেটা থাকে সেটা হচ্ছে বর্ষাকালেই বেশি থাকে, সেটা হচ্ছে জোকের একটা সমস্যা থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা সকালে যেটা সামিট করছি রুংরাং, ওইটা হচ্ছে সেই রুংরাংয়ের চূড়া। আর আমরা ঘুরে টুরা ক্রিস্তং হয়ে এখন পালংখিয়ংয়ের দিকে যাচ্ছি। রুংরাং এখান থেকেও ভালো লাগতেছে দেখতে। কোন পাড়ার আপনারা? এই পাশে যে পাড়া, সেটার গাছগুলো অনেক দারুণ লাগতেছে আকাশের কারণে, বিশেষ করে একদম চকচকা আকাশ। একটু ভিডিও করতে যাই পিছাই পড়ে গেছিলাম। এখন সামনে এসে দেখি দিকে 3টা রাস্তা গেছে। কোন দিকে যাব একটা কনফিউশনের ভিতরে ছিলাম। মানে মনে হইলো এক্স্যাক্ট এটা এরকম হইতে পারে, ওই অনুমান করে এগিয়ে আসলাম, বিপদে পড়ে যেতাম। এই হচ্ছে আমরা পাড়ায় আসলাম। যাক আলহামদুলিল্লাহ, নইলে আবার দৌড়দাড়ি করা লাগতো। ক্রিস্তং পেছনে পড়ে গেছে প্রায় ঘন্টাখানেক আগে। উঁচু নিচু পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম থংখই পাড়ায়। পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা এক চমৎকার জনপদ এটি। পাড়ার এক অংশ উঠে গেছে পাহাড়ের চূড়ার দিকে, আর কিছু ঘর নেমে গেছে ঢাল বেয়ে নিচে। নিচ থেকে একটু উঠলে আবার কয়েকটা ঘর, মনে হয় পাহাড়ের গায়ে গায়ে সাজানো ছোট ছোট জীবনের গল্প। বিকেল তখন ধীরে ধীরে রং বদলাচ্ছে, আকাশে হালকা সোনালি আর কমলা মেশা আলো। পাড়ার মানুষজন দিনের শেষ কাজগুলো গুছিয়ে নিচ্ছে। এখানে খাইতে দিবেন না? ওকে খাইতে দিবেন এখানে? চুলোর ধোঁয়া উঠছে নরম কুয়াশার মতো, আর একটু পরে অন্ধকার নামবে। এই পাড়াটা তখন ডুবে যাবে এক গভীর নিস্তব্ধতায়। থংখই পাড়াতে কিছুটা সময় পার করে পানির বোতলে ভরলাম পাহাড়ি স্বচ্ছতার। তারপর ব্যাগ খুলে কিছু বাচ্চাকে তাদের হাতে তুলে দিলাম 2টি করে খেজুর। বাবু এই যে
ওদের চোখের ঝিলিক সন্ধ্যার আকাশের শেষ আলোর থেকেও উজ্জ্বল। সেই হাসিটুকুই যেন প্রায় 5 ঘন্টার ক্লান্তিকে এক নিমিষেই হালকা করে দিল। সময় তখন দ্রুত সন্ধ্যার দিকে এগোচ্ছে। পশ্চিম আকাশে সূর্য শেষবারের মতো ডাক দিয়ে বলছে, আরে চলো আজকের দিনটা শেষ করি। আমাদেরও তাড়াহুড়া শুরু হলো, কারণ সামনে এখনো অনেক পথ বাকি। আবারও পথ ধরলাম সাকলামপাড়ার দিকে। পালংখিয়াং পৌঁছানোর আগে সেটাই শেষ জনপদ। পাহাড়ি পথ আবার ডাকছে, আর আমরা হাঁটছি তার ডাকে সাড়া দিয়ে। বান্দরবনের গাছপালা, পশু পাখি, আকাশ বাতাস সকলকে চিৎকার করে জানাতে চাই, বান্দরবন আমি তোমাকে ভালোবাসি। ওই দূরে যে পাড়াটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সাকলাং পাড়া। ওই পাড়ায় আমরা যাব। ওই পাড়ার থেকে ওই দিক দিয়ে যাইতে হবে আর কি। ওই পাড়ার দিকে যাচ্ছি আমরা। ওই পাড়ায় আগে যাবো আমরা। সাবধানে, এখান থেকে তো আরো বেশি অসুবিধা। সাকলাং পাড়াটা পার হওয়ার পর আমাদের তো সূর্য ডুবে গেছে, রাত হয়ে গেছে। আমরা রাতের বেলায় হাঁটতেছি। আমাদের যাইতে হবে পালংখিয়াং ঝর্ণা। এখনও প্রায় ঘন্টাখানেক লাগবে। সাকলাং পাড়া পার হয়েই এত খাড়া একটা পাহাড়ে ওঠা লাগছে, ওইটা উঠতে যে বেশি কষ্ট হয়ে গেছে। তবে বান্দরবনের রাতটাও অনেক সুন্দর। এর আগেও রাতে ট্রেকিং করা হয়েছে। বিশেষ করে আশেপাশের অ্যাম্বিয়েন্সগুলো বেশি সুন্দর। ঝর্ণার শব্দ পাচ্ছি এবার পুরোপুরি। সাকলাং পাড়ার থেকে প্রায় 50 মিনিটের উপরে এমনভাবে নামা লাগছে যেটা কল্পনার বাইরে। এই রাত্রে বিশেষ করে ওরকম মানে একটা অঘটন ঘটে যাইতে পারতো, এরকমভাবে নামা লাগছে। এখন বাজে রাত 7টা। এখন আমরা টয়িং খাল দিয়ে হাঁটতেছি। আমরা চলে আসছি সম্ভবত, এবং ঝর্ণার আওয়াজও পাচ্ছি। পালংখিয়াং ঝর্ণার পাশেই একটা বাড়ি হয়েছে নাকি, এখানে আমরা রাত্রে থাকব। সারা শরীরে কোনো এনার্জি নাই। আসার সাথে সাথে একটু নুডলস খাইছিলাম, মানিক ভাই রান্না করছে, চমৎকার লাগছে। ক্ষুধাতেও লাগছে ভালো, আবার ওইদিকে এমনিও ভালো লাগছে। এই একটু আগে রান্না শেষ হলো, আমরা খাচ্ছি। আমাদের আজকের তরকারি হচ্ছে ডিম আলু। বাইরের ঝর্ণার সাউন্ডটা এমন, আপনারা খেয়াল করে শুনুন, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। কিন্তু এটা আসলে ঝর্ণার সাউন্ড। ঝর্ণার পাশে, একদম পাশেই, তারপরে ওইরকম জায়গায় বসে খাইলাম, শব্দ নিচ্ছি। এখন রাত্রে থাকবো, ঘুমাবো, সেটাইও ঝর্ণার পাশে। এটা আসলে মজাটা অবশ্যই অন্যরকম। রাতে এই রুমেই আমাদের থাকার ব্যবস্থা আজকে, পালংখিয়াংয়ের পাশে। যদিও ওইখান দিয়ে জানালা বানানোর মতো, কিন্তু ওই জানালার কোনো মানে কভার নাই। ওরকমই একটা লাইট আছে, এটা হচ্ছে সৌরবিদ্যুতের একটা লাইট। এখানে সুইচ আছে এই যে, আর এইখানে সম্ভবত এটা চার্জ কতটুকু আছে এরকম। এই হচ্ছে অবস্থা আমাদের পুরো ঘরটার। তো বন্ধুরা, আজকে রাত্রে ঝর্ণা দেখাতে পারছি না। সকালেই আমরা পালংখিয়াং ঝর্ণার একদম ফুল সিনারিওটা দেখব। চমৎকার একটা জায়গা, খালি ঝর্ণা না, পুরো পরিবেশটাই অন্যরকম। আর আপাতত আমরা এখন ঘুমায় পড়বো। আজকের মতো এটাই শেষ। আল্লাহ হাফেজ।